গল্পের নাম তুমি আসবে বলে, পর্ব সংখ্যা ৮, লেখা ইবা রহমান। দাদিমণিকে তার হাঁটুর ডক্টর দেখিয়ে নিয়ে বাড়িতে ফিরতে তখন রাত 8:30। বাড়িতে ঢুকে স্পর্শকে তার মায়ের কোলে দেখে খুব একটা অবাক না হয়ে বরং খুশি হলো উজান। যাক, সারাদিনে তার মায়ের মুখে হাসি ফুটেছে। তাহলে কিছুক্ষণ তার মা মেহু দাদিমণির সাথে একান্তে একটা মিষ্টি মুহূর্ত কাটিয়ে উজান ফ্রেশ হতে তার রুমে আসলো। ফ্রেশ হয়ে কিছু ব্যবসায়িক কাগজপত্র দেখে নিতে থাকলো উজান। এদিকে রাতে তখন খাবারের সময় হয়ে আসলে উজান সব গুছিয়ে ডাইনিংয়ে এসে তার চেয়ারে বসে যায়। সাথে তার এক পাশে লম্বালম্বি বসে যায় তার মা মিহু দাদিমণি। নিবিড় এসে উজানের পাশে বসলো। নিবিড়ে সোয়াল শক্ত, রাগে দু চোখ জ্বলজ্বল করছে তার। একটু আগে হিয়াকে স্টেশনে পৌঁছে দিয়ে আসলো সে। কতবার সে তার স্যারকে ফোন করলো, কিন্তু স্যারের কি একটু সময় হলো না তার ফোনটা রিসিভ করার। উজান নিজের মতো কথা বলে যাচ্ছিল সবার সাথে। যথারীতি সার্ভেন্ট এসে খাবার দিতে উজান খেয়াল করলো দাদিমণির পাশে আজ হিয়া নেই। একটু অবাক হলো উজান। সোজা হয়ে বসে দাদিমণিকে প্রশ্ন করলো, হিয়া কোথায় দাদিমণি? দাদিমণি অবাক চোখে উত্তর করলো, হিয়া কোথায় মনে? আমি তো ভাবলাম স্পর্শকে নিয়ে সে তার রুমে আছে। আমার রুমে আছে মানে? কোথায়? উনি তো আমার রুমে নেই। তাহলে আছে হয়তো কোথাও, ছাদে গিয়ে দেখ। এই রাতেও বসে বাচ্চাটাকে নিয়ে গল্প দিচ্ছে। তাই বলে খাবার সময় খেতে আসবেন না উনি? আচ্ছা তোমরা বসো, আমি গিয়ে ওনাকে ডেকে আনছি। ইদানিং বড্ড অবাধ্য হয়ে যাচ্ছেন উনি আমার। একটু যদি নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নবান হন। উজান উঠতে যাবে অমনি নিবিড় বলে ওঠে, হিয়া ম্যাম ছাদে নেই, খুঁজতে হলে অন্য কোথাও গিয়ে খুঁজেন, এখানে নয়। উজান অবাক হয়ে গেল, যেন মনে হলো নিবিড় কি বলছে তা সে বুঝতে পারেনি। অন্য কোথাও গিয়ে খুঁজবো মানে? কোথায় হিয়া? আমি তোমাকে কিছু প্রশ্ন করেছি নিবিড়, উত্তর দাও। নিবিড় কিছু বলার আগে উজানের মা দৃঢ় হয়ে বলতে শুরু করলেন, হিয়া আর এ বাড়িতে নেই। উজান অবাক দৃষ্টিতে প্রশ্ন করলো, বাড়িতে নেই মানে? বাড়িতে নেই মানে আমি ওকে বাদ দিয়ে দিয়েছি তো? উজান এখন তো আমি এসে গিয়েছি তাই না? আর আমি ঠিক করেছি আমি এখন থেকে এ বাড়িতে থাকবো। তাই স্পর্শের জন্য আলাদা করে কাউকে তোকে রাখতে হবে না। আমি পারবো তাকে সামলাতে। উজান ক্ষেপে উঠল। এরকম একটা কথার জন্য সে মোটেও তৈরি ছিল না। তুমি আমাকে না জানিয়ে কি করে এই সিদ্ধান্তটা নিতে পারলে? তোমার কি একবারও মনে হয়নি যে কথাটা আমাকে একবার জানানো কতটা জরুরি? প্রথম দিন এসেই তুমি কি করে মানে? আমি থাকতে স্পর্শের জন্য কোনো আয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করি, তাই আমি। হিয়া স্পর্শের কোনো আয়া না, হিয়া স্পর্শের মা। কথাটা কাট কণ্ঠে উজান সবাইকে জানিয়ে দিল। হিয়া কোথায় নিবিড়? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি নিবিড়, অ্যান্সার মি ড্যাম ইট। চলে গেছে, সে আর কখনো আসবে না বলেছে। ঠিকই আছে, তার চলে যাওয়াই ভালো হয়েছে। কি পেলো আপনাদের জন্য এত করে? এই এত অপমান। আমি তো ভাবতে পারছি না আমি আপনাদের মতো মানুষদের বাড়িতে কাজ করে এসেছি এতদিন, যাদের কাছে মানুষের কর্মের কোনো দাম নেই। সি, কোথায় রেখে আসছো তুমি হিয়াকে নিবিড়? স্টেশনে রেখে দিয়ে আসছি। কয়টার ট্রেন? 10টা 10। যাক চলে ম্যাম, তখনও দেখব স্পর্শ বাবাকে কে সামলে রাখে, কে আপনাদের স্পর্শকে সারা রাত জেগে সুস্থ করে তোলে। উজানে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। গাড়ির চাবিটা টেবিল থেকে তুলে রওনা দিল সোজা স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে তখন 9টা 40। আর কিছুক্ষণ বাদে ট্রেন ছাড়ার সময়। কিন্তু দেশের ট্রেন যে আধা ঘন্টা দেরিতে হলেও ছাড়বে, এটা এদেশের নিয়মই। সবাই প্ল্যাটফর্মে যার যার লাগেজ নিয়ে ট্রেন আসার অপেক্ষায় বসে আছে। কেউ কেউ ফাঁকা চেয়ারে বেয়ে গা এলিয়ে শুয়ে আছে, কেউ বা সময় কাটাতে চিপছে ফোন, কেউ বা হাঁটাহাঁটি করছে তার প্রিয় মানুষটার সাথে। এত ভিড়ের মধ্যে এক কোণে একটা ছোট্ট বসার জায়গায় বসে আছে হিয়া। লাগেজটা ডান দিকে রেখে মাথাটা সেখান দিয়ে চুপ হয়ে আছে। এত কোলাহলের মাঝে বুকে তার আকাশ সমান শূন্যতা এসে জড়ো হচ্ছে। একদিকে উজানের মায়ের সেই নোংরা অপবাদ, তো আরেকদিকে স্পর্শের চিন্তা চুবিয়ে খাচ্ছে হিয়াকে। উজানের মায়ের কথাটা যাও বা হিয়া বলতে চেষ্টা করলো, কিন্তু স্পর্শের কথা ভেবে তার বুক খালি হয়ে আসছে। তার অনুপস্থিতিতে দাদিমণি, উজান, নিবিড় এরা পারবে তো তার বাচ্চাটাকে ভালো রাখতে? বের হবার পথে সে যাও বা বাচ্চাটাকে কোলে নিয়ে একটু আদর করতে চাইল, কিন্তু মেহু কীরকম করে তার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে নিল। বাচ্চাটার সেই চিৎকারে কি মেহুর মন গলাতে পারল না? চোখের পানি অঝরে বয়ে পড়ছে হিয়ার। বারবার সেই পানিগুলো মুছে নিয়ে হিয়ার নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই স্পর্শকে রেখে আসার যন্ত্রণা তার সহ্য হচ্ছে না। আচ্ছা, স্পর্শে নিজের মা হলে কি এটা করতে পারতো? হিয়া কি পারতো না সব অপমান সহ্য করে বাচ্চাটার জন্য থেকে যেতে?
এক স্পর্শের কাছে স্বার্থপর মা হয়ে পরিচয় দিয়ে বসলো। এসব আকাশ কুসুম চিন্তা ভাবনা এসে ঘিরে ধরতে থাকলো হিয়াকে। বুক ফেটে চিৎকার করে কাঁদতে পেলে হয়তো একটু শান্তি মিলত তার। ফোনটা বের করে ওয়ালপেপারে রাখা স্পর্শের খালি গায়ের নাদুস নুদু ছবিটা বের করে দেখতে গিয়ে কান্নার বাঁধ পুরোটাই ভেঙে গেল হিয়ার। ফোনটা বুকে চাপা দিয়ে কাঁদতে শুরু করলো সে। আমার বাচ্চাটার তো খাওয়ার সময় হয়েছে, কেউ কি আছে ওকে খাওয়ানোর? দাদিমণি কি আছে? উনি পারবে তো ধৈর্য ধরে তাকে খাওয়াতে? আমার বাচ্চাটা নিশ্চয়ই এতক্ষণ আমাকে দেখতে না পেয়ে কাঁদছে। আমি কি যাব ফিরে তার কাছে? আমাকে বাড়িতে ঢুকতে দেবে ওরা? হিয়া স্পর্শের ছবিটা বুকে জড়িয়ে নিজে মনে কাঁদে উঠল। বলতে বলতে কান্না করতে থাকে। কিছু সময় বাদে উজান আসে। এত ভিড়ের মাঝেও তাকে তার হিয়াকে খুঁজে পেতে খুব একটা খাটনি করতে হয় না। হিয়াকে খুঁজে হিয়ার পাশে বসে হিয়ার মাথায় নিজের একটা হাত রেখে উজান। হিয়া চোখ না খুলে অনুভব করতে পারে এটা ঠিক কার নিঃশ্বাসের গন্ধ। হিয়া অকপটে জড়িয়ে ধরে উজানকে, ঢুকরে কেঁদে ওঠে উজানকে, গায়ের সর্বশক্তি দিয়ে ঝাপটে ধরে হিয়া কান্নারত কণ্ঠে বলতে থাকে, আমার বাচ্চাটার তো খাওয়ার সময় হয়ে গেছে উজান, আপনারা কি খেতে দিয়েছেন ওকে? ও তো আমি ছাড়া কারো কাছে খেতে চায় না। দাদিমণি পারবে আমার বাচ্চাটাকে খাওয়াতে? দাদিমণিকে বলে দিন না স্পর্শকে ফোনে কার্টুন চালিয়ে না দিলে সে খায় না। উজান বলুন না, আমার বাচ্চাটা ঠিক আছে তো? উজান একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, এত যখন কষ্ট হচ্ছে নিজের বাচ্চার জন্য, তাহলে ওকে এভাবে চোখে রেখে রেখে চলে আসলেন কিসের জন্য? আপনি আপনি জানেন না পরশ তার মাকে কতটা ভালোবাসে? এত অপমান নিয়েও বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না উজান। এতটা মেরুদণ্ডহীন আমি নই। উজান নিজের বুক থেকে হিয়ার মুখ তুলে হিয়ার দুগালে হাত রাখলো। হিয়ার চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, আমি জানি আপনি কীরকম, আর কারো না জানলেও চলবে। চলুন এখন বাড়ি ফিরবো আমরা। হিয়া দু হাতে তার চোখ মুছে বলল, না, সে ফিরবে না। উজান অনেকবার হিয়াকে অনুরোধ করলো, স্পর্শের দোহাই দিয়ে হলেও বলল, বাচ্চাটার জন্য ফিরুন এবার। হিয়া শুনল না। আর যাই হোক, এ তো অপমান হয়তো বিয়ে ভেঙে দিয়েও তার সাথে করেনি। আমি আপনার ভোগের বস্তু নই উজান। আপনার মা আমাকে বাজারের মেয়ের সাথে তুলনা করেছে। এরপর আপনি বলছেন ওরকম একটা বাড়িতে ফিরে যেতে। আর কি বলছে মা আপনাকে? আমি বলতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আমার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, আমায় ফিরতে হবে। আপনি কোথাও যাবেন না হিয়া। আপনি আমাকে আর দুর্বল করবেন না দয়া করে। আমাকে যেতে দিন। এমনিতেও আমার বৈশাখের পরে ইনকোর্স হবার কথা। আমাকে তখন এমনিতেও ঢাকা ফিরতে হতো। হয়তো এই জন্য আজ আমি আসছি, শুধু একটা অনুরোধ করব। আর যাই হোক, বাচ্চাটাকে আপনি কখনো একা করে দিবেন না। ওর জন্য আমার চাইতেও একটা ভালো মা নিয়ে এসে দিবেন, কথা দিন। আমি আপনাকে কোথাও যেতে দেবো না হিয়া। জেদ করবেন না আপনি, ভালো থাকবেন। হিয়া নিজের চোখের পানিটা কোনো রকম আড়াল করে তার সিটে গিয়ে বসে পড়ল। উজান দেখতেও গেল না হিয়া ঠিক কোন জায়গায় বসে কীভাবে ফিরছে। ট্রেন তার নিজের গন্তব্যে রওনা দিল। আস্তে ধীরে ফাঁকা হতে থাকলো প্ল্যাটফর্ম। এটাই হয়তো রাতের শেষ ট্রেন ছিল, তাই সেখানে থাকলো না আর যাত্রীদের কোনো আনাগোনা। উজান এখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। সে জানে হিয়াকে এখন হাজার জোর করলেও সে ফিরত না। হিয়া যে তার চাইতেও কঠিন, খুব কঠিন। উজানের শরীর রাগে গটগট করে কাঁপছে। রাগ, অভিমান, অভিযোগ সব এসে ভর করছে তার পুরো শরীরে। কপালের রগ থেকে সারা শরীরের রগ বেরিয়ে তার এই পাহাড় সমান রাগের জানান দিচ্ছে। গাড়ি ড্রাইভ করে উজান বাড়িতে আসলো। সবাই ড্রয়িং রুমে বসে তখন উজানের ফেরারি অপেক্ষা করছিল। কারো আর খাওয়া হয়ে ওঠেনি উজান চলে যাওয়ার পর। ড্রয়িং রুমে এসে উজান সর্বপ্রথম আছাড় মারল সেন্টার টেবিলে সাজিয়ে রাখা বড় কাচের ফুলদানিটা। সবাই উঠে দাঁড়ালো। মেহু ভয়ে উজানের মার শাড়ির অচল চিপের পেছনে দাঁড়ালো। উজানের মা আজ ছেলের এই অগ্নিরূপ দেখে হতবাক হয়ে শুধু তাকিয়ে রইলেন। নিবিড় হেসে দিল, কটাক্ষ করে বলতে শুরু করলো, আসেনি হিয়া ম্যাম, তাই না? আমি জানতাম উনি আসবেন না। নির্লজ্জ, বেহা, বাজারে মেয়ে, আরও কি বললেন আপনারা? এতটাও অপমান কি উনি ডিজার্ভ করতো স্যার? নিবিড়ের কথাগুলো যেন আরও এক কাটা গায়ে নুন ছিটিয়ে দিল। এত অপমান কি সত্যি হিয়ার প্রাপ্য ছিল? রাগের পাহাড়টা আরও একটু নড়ে চড়ে বসতে উজান কাচের ওই সেন্টার টেবিল তাকে আছড়ে গুঁড়ো গুঁড়ো করে রাখল। শুধু কি তাই, হাতের কাছে যা আসলো সব একদম ভেঙে নিজের রাগটাকে জাহির করতে মরিয়া হয়ে উঠল। দাদিমণির কথাও আজ উজান শুনতে চাইছে না। উজানকে থামানোর সাধ্য সাহস কোনোটাই জুটছে না কারো। যা পাচ্ছে সব তছনছ করে রাখছে উজান। পারলে বুঝি বাড়ির প্রত্যেকটা সে খুন করে দেয়। এমন একজন সার্ভেন্টের কোলে ছিল স্পর্শ। সার্ভেন্টটা স্পর্শকে উজানের কাছে নিয়ে আসতে স্পর্শ কেঁদে উঠল। তার কান্নার সুরে একটা স্পষ্ট, মামা, আমার মা কোথায়?
কোথায় রেখে আসছো তুমি আমার ইয়ামাকে? উজান আর কিছু ভাঙতে গিয়েও ভাঙতে পারল না। স্পর্শকে দেখে তার শরীরে সব শক্তি ফুরিয়ে আসলো। দাদিমণি স্পর্শকে কোলে নিয়ে চুপ করাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। আর কোথায়? তুমি মন্তাসির সম্পর্কে কতটা জানতে মা? একটা মেয়ের সম্পর্কে না জেনে হিয়ার কথা বাদ দাও। আমি তো তোমার ছেলে, আমি ঠিক কত দূর যেতে পারি এটা তুমি আন্দাজ করতে পারলে না। আমাকে আর হিয়াকে কাল ওভাবে দেখে তুমি ভেবে নিলে আমরা খারাপ কিছু করছি। উজানের মা সামনে এসে উজানকে কিছু বলতে যাবে, কিন্তু উজান শুনল না। তার কাছে তার মায়ের এই ব্যবহার বড্ড আছে না। তুই একটা বাইরের মেয়ের জন্য আমাকে ভুল বুঝে এরকম করবি? এভাবে বাড়ির সব কিছু ভেঙে? উনি বাইরে কেউ না মা, উনি স্পর্শের মা। একদম বাজে কথা বলবি না। দুদিন কি বাচ্চাটাকে সামলেছে, অমনি মা হয়ে গেল। আমার তো ভাবতে অবাক লাগছে তুই নিজের বোনের সাথে কি করে এরকম একটা আয়ার তুলনা করছিস। বাহ, আজকে তোমার কথায় শ্রী দেখে সত্যি খুব অবাক হচ্ছে মা। তোমার মনে এত বিষ কে তৈরি করলো মা? মেহু, দাদিমণি, আমার মনে হয় মোহিনীকে এবার বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। আর কত পুষবে মানুষের বাচ্চাকে? ওনাদেরও তো কিছু দায়িত্ব আছে, তাই নয় কি? উজানের কথাটা মেহুর বুকে গিয়ে লাগলো। উজান তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে। মেহু কিছু বলার আগে উজানের মা বলে উঠল, বিয়ে দিয়ে মেহু এ বাড়িতে থাকবে। আমি ঠিক করেছি বৈশাখটা চলে গেলেই আমি তোর সাথে মোহিনীর বিয়ের আয়োজন করব। উজান হাসলো। এ মুহূর্তে তার মায়ের এই কথাগুলো শুনে বড্ড হাসি পাচ্ছে তার। আমি তো মেহুকে বিয়ে করবো না মা। তাহলে কাকে বিয়ে করবি? ওই আয়াটাকে? দেখ উজান, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। একটা অশিক্ষিত নির্লজ্জ গেঁয়ো মেয়ে কিনা হবে তোর বউ, তুই ভাবতো। সাথে সাথে পাশে থাকা অর্ধ ভাঙা ফুলের টবটা আবারও তুলে আছাড় মারে উজান। কে অশিক্ষিত? কতটুকু জানো তুমি হিয়ার সম্পর্কে? ইংলিশ অনার্স করছে উনি, আর আনফর্চুনেটলি তুমিও ইংলিশেরই টিচার মা। এরপরও তুমি বলবে উনি অশিক্ষিত? উজানের মা অবাক হয়ে গেল, কারণ মেয়েও তো তাকে বলেছিল হিয়া পড়াশুনো করে না। বিস্মিত কণ্ঠে বলে উঠল, আমাকে যে মেহু বলল মেয়েটা উচ্চ মাধ্যমিকে পাশ করে উঠতে পারেনি, আর তুমি বিশ্বাসও করে নিলে? তা মেহু আর কি বানিয়ে বলা হয়েছে হিয়া সম্পর্কে তোমার? হিয়া ঢাকা শহরে মানুষ, মা চাইলে আমার চাইতে ভালো কাউকে বেছে নিতে পারেন উনি। কি আছে আমার এই পারিবারিক ব্যবসার শাড়ির বংশের তকমা, তাই তো? আমি তো শুধু এটা ভেবে অবাক হচ্ছি, আমার মা হয়ে তুমি কি করে একটা মেয়ের সাথে? আর কিছু বলতে পারলো না উজান। আগে গটগট করে নিজের রুমে চলে গেল। এদিকে দাদিমণি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেহুর দিকে। তার কাছে এখন সবটা পরিষ্কার। ভোরের দিকে হিয়া এসে পৌঁছালো ঢাকায়। নিজের বাড়িতে না গিয়ে উঠলো অর্পার ওখানে। ঘটনা আদ্যপন্তে সব খুলে বলল অর্পাকে। শুনেই রেগে উঠলো অর্পা। আর সব থেকে বড় আগ এসে জমা হলো উজানের জন্য। হিয়া বলল, উনি সে সময় বাড়ি ছিলেন, উনি আমাকে নিতে এসেছিলেন, আমি যাইনি। অর্পা বলল, বেশ করেছিস, আর যেতেও হবে না তোকে। পরের বাচ্চাকে আপন করতে গিয়ে দেখলি তো কি হলো। হিয়া অর্পাকে থামিয়ে দিয়ে বলল, আমি একটু একা থাকতে চাই অর্পা। এসব কিছু এখন আর আমার শুনতে ইচ্ছে হচ্ছে না। হিয়া অর্পার রুমে গিয়ে শুয়ে পড়ল। স্পর্শের জন্য মনটা ছিঁড়ে খাচ্ছে তার। এদিকে কাল রাত থেকে উজান, দাদিমণি সবাই হিয়াকে ফোনে হাজারবার চেষ্টা করতে থাকলো, কিন্তু হিয়া ফোন রিসিভ করলো না। উপরন্ত মাঝরাতে সব নাম্বার অফ করে রাখলো। না, তাকে দুর্বল হয়ে চলবে না, কিছুতেই না। কিন্তু হিয়ার এই মনোবল বেশিক্ষণ থাকলো না। গোটা একটা দিন পার হয়ে আসলো। স্পর্শের জন্য হিয়ার মায়ের মন পাগল হয়ে যাচ্ছিল। আজকে সারাদিন শুধু হিয়া চোখের পানি ফেলেছে। ফোনটা নিয়ে বারবার কল করবে বলে রেখে দিচ্ছে। কোথায়? সকালের পর থেকে তো আর কেউ ফোন করলো না। তাহলে সবাই কি তাকে ভুলে গেল? এক রাতে, রাত তখন 11টার কাছাকাছি, অর্পার বাড়ির ছাদে বসে আছে হিয়া। সেই সন্ধ্যা থেকে সে ছাদে বসে আছে আর স্পর্শ করে কেঁদে যাচ্ছে। অর্পা আসলো। এসে হিয়ার কাঁধে হাত রাখতে হিয়া চিৎকার করে কেঁদে দিয়ে অর্পাকে জড়িয়ে ধরল। আমার খুব কষ্ট হচ্ছে অর্পা, আমাকে এনে দে না আমার বাচ্চাটাকে। আমার কি কোনো অধিকার থাকতে নেই ওর উপর? আমি যে নিজের হাতে ওকে নাড়াচাড়া করেছি। আমি কি ঠিক করেছি জানিস? আমি গিয়ে স্পর্শকে চুরি করে নিয়ে আসবো। কেউ জানবে না। তারপর আমি আর আমার বাচ্চা অনেক দূর একটা কোথাও হারিয়ে যাব। কেউ খুঁজে পাবে না, ও জানো না। বল, এটা ঠিক হবে না? অর্পা মুচকে হাসলো, বলল, তার আর দরকার নেই পাগলি। ওদিকে দেখ। হিয়া অর্পার হাতের ইশারায় গেট বরাবর তাকাতে দেখতে পেল উজান দাঁড়িয়ে আছে, আর উজানের কোলে স্পর্শ। হিয়াকে দেখে স্পর্শ তার মামার কোলে খুশিতে হাত পা ছাড়তে থাকলো। হিয়া মা বলে বলে ডাকতে থাকলো হিয়াকে। হিয়া এদিক ওদিক না তাকিয়ে দৌড়ে এসে স্পর্শকে ঝাপটে ধরে তার কোলে জড়িয়ে নিল। স্পর্শের পুরো মুখে তার
ঠোঁট ছুঁয়ে দিয়ে মায়ের কোলে সব আদর ঢেলে দিতে থাকলো। স্পর্শ হিয়াকে জাপটে নিল। বাবুনিকে একে দিলে হিয়ার গালে। হয়তো মায়ের জন্য আরও মনটা ছিঁড়ে আসছিল। ফিরে চলুন হিয়া, আপনাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। হিয়া চোখ মুছল। স্পর্শকে আরও কিছুক্ষণ আদর করে বলল, আপনি ফিরে যান উজান, স্পর্শ থাক আমার কাছে, চিন্তা করবেন না, আমি আমার বাচ্চাটাকে খুব ভালো রাখবো। উজান অভিযোগের সুরে বলল, আর আমার ভালো থাকাটা? হিয়া উত্তর খুঁজে পেল না। সে যে কিছুই আর তার অপমান নিয়ে সে বাড়িতে ফিরবে না। উজান হিয়াকে আশ্বস্ত করে বলল, আপনি আর একবার আমাকে ভরসা করুন, আপনাকে আমি আর হতাশ করব না। হিয়া রাজি হলো না। হিয়া যে কতটা আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে তা বুঝতে পেরে উজান তার মাকে দিয়ে হিয়াকে ফোন করে কথা বলল। উজানের মায়ের কণ্ঠ অনুতপ্তের ছোঁয়া দিল। মেহু যে ইচ্ছে করে হিয়ার নামে তার কান ভারী করেছে সেটা বুঝতে পেরে উনি লজ্জিত হলেন। অকপটে ক্ষমা চেয়ে নিলেন হিয়ার কাছে। হিয়ার মন একটু শান্ত হলো। উজান হাসলো। এরকম একটা জেদি মেয়েকে নিয়ে তার সারা জীবন পার করতে হবে ভেবে অবাক হলো সে। হিয়াকে নিয়ে সেদিনই বাড়িতে ফিরল উজান। এদিকে উজানের মার সাথে মুখোমুখি হতে সংকোচ হচ্ছিল হিয়ার সব সংকোচ কাটিয়ে উনি নিজে থেকে হিয়াকে পাশে বসিয়ে কথা শুরু করলেন। মেহু বাড়িতে নেই। উজানের সেই অপমানগুলো সইতে না পেরে সে সেদিনই বাড়ি ছেড়ে ঢাকার চলে এসেছে। বলেছে সামনের মাসে বৈশাখের অনুষ্ঠানে বিহানদের সাথে বাড়িতে আসবে, নয়তো না। দিনগুলো দেখতে দেখতে বৈশাখের আগমন হলো। এই কদিনে মেয়ের অনুপস্থিতিতে উজান হিয়া অনেকটা কাছাকাছি চলে আসছে। সকাল থেকে শুরু হলো বৈশাখের যাবতীয় আয়োজন। দাদিমণি যা বলেছিল তার চাইতেও দ্বিগুণ আনন্দ বিরাজ করতে থাকলো বাড়িতে। সব আত্মীয় স্বজন কিছুদিন আগে থেকে এসে জড়ো হতে থাকলো। ফাঁকা বাড়িটা মুহূর্তে কীরকম ভরা আসরে জমে উঠল। ছোট ছোট নাতি নাতনিদের বিচরণে পূর্ণতা লাভ করলো পুরো শাহরিয়ার কুঞ্জ। দাদিমণি হিয়ার সাথে সবার পরিচয় করিয়ে দিলেন। সবাই হিয়াকে পছন্দ করলেও কেউ কেউ হিয়াকে নিয়ে দাদিমণি এত আদিক্ষেতা সহ্য করতে পারছিলেন না। মেহু এসেছে, কিন্তু তাকে না কেউ গুরুত্ব দিয়েছে, না সে নিজে কাউকে গুরুত্ব দিচ্ছে। বিহান আসেনি এখনো। সবার কথা শুনে যা বোঝা গেল সে হয়তো কাল পরশু আসবে, কিন্তু সে আসবে হালকা, তার সব পাওনা মেটানো হবে আর সে তার পাওনা নিতে আসবে না। তা কি হয় নাকি?